21শে জুলাই তৃণমূলের কাছে আবেগের অপর নাম। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। 21শে জুলাই আমরা দেখেছি জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তারা ভিড় করেন হার্ট অফ দ্য সিটি ধর্মতলায়। এক সপ্তাহ আগে থেকে সাজো সাজো রব, উৎসবের মেজাজ। এবার এই 21শে জুলাই যা তৃণমূলের আবেগ, তা কি হাতছাড়া হতে চলেছে? প্রশ্নটা এখানে। কেন? মমতা অভিষেককে নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের নির্দেশ, অবমাননার অভিযোগ, গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সভা করা যাবে না। 2018 সালে এই নির্দেশ আসে কলকাতা হাইকোর্টের তরফে। তৃণমূল সহ 38 রাজনৈতিক দলকে নির্দেশ দিয়েছিল সেই সময় হাইকোর্ট, কিন্তু আদালতের নির্দেশ না মেনে 2025-এ তৃণমূলের সভা। আদালত অবমাননার অভিযোগ, জনস্বার্থ মামলাকারী। জনস্বার্থ মামলায় নোটিশ, নির্দেশ হাইকোর্টের। মূল গুরুত্বপূর্ণ রাস্তা পুরো বন্ধ করা যাবে না, অথচ 2025 সালের 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, পুরো রাস্তা বন্ধ করে হয়েছে সভা। তাই এবার আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 3 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অরুণ হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। আর মামলাকারী, জনস্বার্থ মামলা যিনি করেছেন, তার কি বক্তব্য শুনুন। 2018-তে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে কোনো মেজর আর্টেরিয়াল রোড পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং, প্রসেশন, র্যালি করা যাবে না। 2025 সালে যে 21শে জুলাই মিটিংটা করা হয়েছিল, সেই মিটিংটাকে এই জাজমেন্টের ভায়োলেশন এই অভিযোগ করে আবেদনকারী অক্ষয় কুমার সারেঙ্গি কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন ফাইল করেছেন। এই মামলা আজকে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ে এটা ডাইরেকশন দিয়েছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন নোটিশ সার্ভিস করতে হবে অ্যালেজড কন্টেমনার। যারা কন্টেমনার হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, যে 21শে জুলাইয়ে শহর কলকাতায় এই অনুষ্ঠান হওয়ার এক সপ্তাহ আগে থেকে কর্মী সমর্থকরা ভিড় করতেন, সেই 21শে জুলাই তৃণমূলের কাছে আবেগ। তাহলে তৃণমূলের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই 21শে জুলাই, এবং এই নির্দেশ আসার পর এটা তৃণমূলের কাছে কত বড় ধাক্কা? এই 21শে জুলাই যে তাহলে কি হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে? কারণ এই 21শে জুলাই ছিল বার্ষিক সভা, এবং এই বার্ষিক সভার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো, এবং শুধু তাই নয়, গোটা কলকাতা এবং বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাও অবরুদ্ধ হয়ে পড়তো। কারণ 3-4 দিন থেকে লোক বিভিন্ন জায়গা থেকে এখানে এসে পৌঁছতো, তাদের আনা হতো। সবচেয়ে বড় যেটা প্রশ্ন, সেটা হচ্ছে গত 15 বছর এবং তার আগে থেকে এই জায়গাটা যেন তৃণমূল কংগ্রেসের মৌরসি পাট্টা ছিল। অন্য কোনো রাজনৈতিক দল এই জায়গায় দাঁড়িয়ে কোনো সভাই করতে পারতো না, এবং এমন একটা প্রভাব খাটানো হতো যে এই জায়গায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই যেন এই জায়গায় সভা করতে পারে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে, যেটা তাদের সিগনেচার র্যালি বলা যেতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা বড় ধাক্কা। কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই করবে, অন্য কোনো পার্টি করতে পারবে না। অন্য কোনো পার্টি কোনো দিন কোনোভাবে এই জায়গায় কোনো রকম অনুমতিই পেত না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা খুব বড় ধাক্কা যদি এই 21শে জুলাইও হাতছাড়া হয়ে যায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে। কারণ এই কংগ্রেসের সময় থেকে 1993 সাল থেকে এটা শুরু হয়, 93-এর পর থেকে 94 থেকে এটা শুরু হয়, তারপরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়। এবং যদি 2025-এ আমরা দেখি, 2025-এ কিন্তু কোর্টের তরফ থেকে খুব শক্ত নির্দেশ দেওয়া হয়েছিল যে সকাল 9টা থেকে 11টা কোথাও কোনো মিছিল করা যাবে না। এবং এটাও বলা হয়েছিল তখন হাইকোর্টের তরফ থেকে যে পরের বার অন্য কোথাও যাতে তারা করতে পারে, সেইটা নিয়ে তাদের ভাবনা চিন্তা করা উচিত। এখান থেকে দাঁড়িয়ে এটা অবশ্যই খুব বড় ধাক্কা। ভিক্টোরিয়া হাউসের সামনে এর আগে কাউকে সভা করতে দেখা যেত না। তাহলে কি শাসক দল তৃণমূল ছিল বলেই তারা বাড়তি সুবিধা পেতেন?
বহুবার অন্য রাজনৈতিক দল তারা এখানে চেষ্টা করেছে সভা করার, এবং তখন তাদের একেবারেই কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। শুধু একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারবেন। পরিস্থিতিটা এমন তৈরি করা হতো যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই ওখানে করতে পারবে, আর কোনো রাজনৈতিক দল করতে পারবে না। এবং এটা খুব আশ্চর্যজনক বিষয় হলেও এই বিষয়টাই গত 15 বছর ধরে হয়ে এসছে। এবং যখন 2025-এ এই কেসে যখন বলা হয় যে 9টা থেকে 11টা, এবং কমিশনারকে নির্দেশ দেওয়া হয় যে 9টা থেকে 11টা কোনো রকম কোনো জ্যাম যাতে না হয়, কোনো রকম কোনো মিছিল যাতে না হয়, এই সমস্ত নির্দেশ দেওয়া হয়। সুতরাং এই যে একটা দল, যেই দল যেহেতু সরকারে তারা ছিল, তাদেরই শুধু মৌরসি পাট্টা, অন্য কোনো দল করতে পারবে না, এটা কিন্তু বহুবার প্রশ্ন উঠেছে। ওই রকম একটা জায়গা, ধর্মতলার ওই রকম একটা জায়গা যেটা বলা যেতে পারে হার্ট অফ দ্য সিটি, সেইখানে দাঁড়িয়ে এতটা অবরুদ্ধ করে এই সভা করা, সত্যি এটা একটা খুব চিন্তার বিষয় ছিল যারা প্রশাসনের ছিল। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তারা সরকারে ছিল, শুধুমাত্র তারাই পেত। আর এবার টিম মমতায় জোড়া ধাক্কা, বালু পাশে নেই, ওদিকে গৌতম দেবের কথাতেও আসবো। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। সপ্তাহ পেরোনোর আগে অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা জ্যোতিপ্রিয়। আমাকে সিদ্ধান্ত একটাই কারণে নিতে হলো যে আমার শরীর খুব খারাপ। আমি এবার চেয়েছিলাম নিয়ারেস্ট একটা সিটে দাঁড়াতে, না পাওয়াতে পরবর্তীকালে দলের সিদ্ধান্ত যা সেটা আমি মানতে হবে আমাকে। দলের সিদ্ধান্ত নিয়ে সেখানে গেছি, এবং আমার 350-এর উপর সুগার, আর কিডনি চলে গেছে যদি ডায়ালিসিস করে যদি বাঁচাই যায়। এবং সেই জন্য আমি আমি দল ছাড়িনি, কিন্তু এই পদ থেকে আমি অব্যাহতি চেয়েছি। এখনো দিনই যাবো না, মমতা ব্যানার্জির পাশেই থাকবো, মমতা ব্যানার্জির সাথে থাকবো। আমার হয়তো অনেক অভিমানের পালা আছে অভিষেকের ওপর, কোনো অভিমান নেই দিদির কাছে। দিদি আমার কাছে এখনো। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকে সদস্য হিসাবে মনোনীত করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রিয় বালু, যার জন্য বিধানসভা নির্বাচনে প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন অন্যায় করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে, জ্যোতিপ্রিয় মল্লিক জিতে আসলে ফের তাকে মন্ত্রী করা হবে। যদিও সেই নির্বাচনে পরাজিত হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি ঘোষণা করলেন তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। যদিও তিনি তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও তার মনের মধ্যে যে তৃণমূল কংগ্রেসের যে গঠনতন্ত্র, বর্তমান অবস্থা, তা নিয়ে যে তীব্র অভিমান জমা হচ্ছিল, কার্যত তাই স্পষ্ট হতে শুরু করেছে। নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো যারা পুরনো নেতা ছিলেন, তারাও কার্যত আস্তে আস্তে দূরে সরে যেতে থাকেন। দুর্নীতির দায়ে তাকে জেলে যেতে হয়। জেল থেকে ফিরে আসার পরেও যথাযথভাবে দলের মধ্যে যে জায়গা তার পাওয়ার কথা, তিনি পাননি বলে ঘনিষ্ঠ মহলে একাধিক সময় উল্লেখও করেছিলেন। এরই মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তার সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে ঘোষণা করেছেন যে তিনি কাছের আসন থেকে লড়তে চেয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে। তাকে কাছের আসন দেওয়া হয়নি, তাকে দূরের আসনে লড়তে পাঠানো হয়েছিল। আর এই সমস্ত কিছু সম্মিলিত ফল, তাহলে কি আগামী দিনে অন্য কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বালু? ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। শিলিগুড়ি পুরসভার মেয়রের পদত্যাগ করলেন গৌতম দেব। এখানে জোড়া ধাক্কা, একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, একদিকে গৌতম দেব। যে কথা বলছিলাম আপনাদের, কর্পোরেশনের কমিশনারকে ইস্তফাপত্র জমা দিয়েছেন গৌতম। মেয়র পদে ইস্তফা দিয়েই ছেড়েছেন গাড়ি নিরাপত্তা রক্ষী। 2027 ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরসভার মেয়াদ। ছন্দপতনের জেরেই পদত্যাগ দাবি গৌতম দেবের। শিলিগুড়ি পুর নিগমের কমিশনারের কাছে শিলিগুড়ি পুর নিগমের মেয়র হিসেবে আমার পদত্যাগপত্র আমি তুলে দিয়েছি। আমার মনে হয়েছে কোনো জায়গায় একটা ছন্দপতন হচ্ছে, একটা তালমিল থাকছে না। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একেবারে জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত অর্থ খরচ করা, সেটা বিধিনিষেধ ছিল। নতুন রাজ্য সরকারের প্রতি শুভেচ্ছা থাকলো
কোনো জায়গা থেকেই আমাকে কোনো নির্দেশ দেয় তাহলে তো এমন কি পরিস্থিতি হলো? আমি স্বচ্ছন্দ ফিল করছিলাম না। আমার নিজেকে একটু বাধ্য মনে হচ্ছিল। শিলিগুড়ি মহানাগরিক হিসাবে আমার মনে হচ্ছিল আমার মর্যাদা আমি রাখতে পারছি না। সেই জন্য আমার মনে হয়েছে যে বেটার স্টেপ ডাউন। আমি ভোটের আগেই বলেছি আমি দুরকম কথা বলা পছন্দ করি না। আমি বলেছি যে আমি জিতেই হারি। অ্যাসেম্বলি ইলেকশনটা আমার লাস্ট ইলেকশন ছিল। বিজেপি তরফ থেকে কোনো প্রেশার ছিল না, আমার কাছে কারো কোনো প্রেশার ছিল না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের, আর সেখান থেকে এই ডিসিশনটা নেওয়া নেত্রীকে জানিয়ে নিয়েছে। এটা নিঝড়ের স্বপ্নভঙ্গ নয়, মাঝপথ নয়, ম্যারাথনের লাস্ট ল্যাপের ধরো 100 মিটার পৌঁছাতে পারে। সেটা আমি বললাম, ডেস্টিনি আমাকে পলিটিক্সে এনেছে, ডেস্টিনি আমাকে এই জায়গায় এনেছে। এটা কোনোটাতেই আমার কোনো হাত ছিল না। আর সজল ঘোষ গৌতম দেবের এই পদ ছাড়া নিয়ে, মেয়র পদ ত্যাগ করা নিয়ে কি বলেছেন শঙ্কর ঘোষ, শুনুন। ওদেরকে কি মলত্যাগ করছে, মূত্রত্যাগ করছে, পদত্যাগ করছে, তাতে আমাদের কি যায় আসে? এটা তো হওয়ারই ছিল। ওরা যে এখনো 1.5 মাস ভোটের রেজাল্ট বেরোনোর পর এখনো যে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? আপনারা কি আশা করেছিলেন ওরা 5 বছর বিরোধী দলের ভূমিকা পালন করবে? চালচোর বালু বলুন, মানুষ সহজে চিনতে পারবে, রেকগনাইজ করতে সুবিধা হবে। আর অমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। আলাদা আলাদা দিনে করলে একটু বেশি ফুটেজ পেত। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ, মন্ত্রী শঙ্কর ঘোষ। গৌতম দেব তিনি ইস্তফা দিলেন, কি বলবেন? কর্পোরেশন পরিচালনা করবার ক্ষেত্রে যে দক্ষতার অভাব, সেটা বারবার করে পরিলক্ষিত হয়েছে। উন্নয়ন এবং পরিষেবা দিতে ব্যর্থ হয়েছিল। এবং সব থেকে যেটা উল্লেখ্য যে ওনারই দলের মেয়র পরিষদরা ওনার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলেছিলেন। ফলে তিনি নানাবিধ চাপে ছিলেন। এরপরে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যা রয়েছে, স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি বিবেচনা করেই উনি পদত্যাগ করেছেন বলে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি। তৃণমূল কংগ্রেস কি পরিস্থিতি আপনি দেখছেন? একে একে সবাই হাত ছেড়ে চলে যাচ্ছে, ইস্তফা দিতে হচ্ছে, অন্য ব্লক করছে। আদর্শের জায়গায় যেখানে শূন্য, সেখানে এই রাজনৈতিক দলের সাধারণ নিয়মেই টিকে থাকাটা মুশকিল ছিল। ফলে তারই পরিণতি হচ্ছে। আর তার উপরে সব থেকে বড় সমস্যা হয়েছে এরা আদর্শের জায়গায় শূন্য, অথচ মানে চুরিতে হচ্ছে মহারাজ। ফলে দু ধরনের ভয়ই কাজ করছে, যে সামনে এই দলটার ভবিষ্যৎ নেই, চুরি করেছি, এবার যদি ধরা পড়ি তাহলে তো জেলের ভাত খেতে হবে। ফলে এইসব কারণেই হয়তো অনেকে দল ছেড়ে চলে যাচ্ছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কি ফিরহাদ হাকিম? বিধানসভায় পিএসসি চেয়ারম্যান কি ফিরহাদ হাকিম? গতকাল বিরোধী দলনেতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিমকে নিয়ে জোর জল্পনা শুরু। দীর্ঘদিনের প্রথা মেনে রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে বিরোধী দলের প্রতীকে জিতে আসা কোনো বিধায়ককেই কি দায়িত্ব দেওয়া হতে চলেছে? সূত্রের খবর, ফিরহাদ হাকিমের মতো বর্ষিয়ান বিধায়ক, যিনি একাধিকবার রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং কলকাতা পুরসভার মেয়র হিসাবে কাজ করেছেন, তেমন ব্যক্তির নাম পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে ঘোরাফেরা করছে। এর পাশাপাশি আরো দুটো নামও রয়েছে, যদিও এখনো পর্যন্ত বিধানসভার সচিবালয় বা অন্য কোনো মাধ্যম থেকে, সরকারি প্রশাসনিক মাধ্যম থেকে এই বিষয়ে কোনো ঘোষণার কথা বলা হয়নি। তবে যে রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে পরিষদীয় ক্ষেত্রে তৈরি হয়েছে, তাতে ফিরহাদ হাকিমের নাম এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে জোরদার চর্চায় রয়েছে। সূত্রের খবর, যে বিধানসভা বিজেপি সরকার গঠিত হওয়ার পর রাজ্যে পথ চলা শুরু করেছে, তাতে এই বিষয়গুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলের তরফ থেকেই কেউ এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেতে পারেন। সেক্ষেত্রে ফিরহাদ হাকিমের নাম সর্বপ্রথম চর্চায় ঘোরাফেরা করছে। গত দুদিন ধরে তাকে দেখতে পাওয়া গিয়েছে তিনি তৃণমূল কংগ্রেসেরই বিদ্রোহ বিধায়কদের ব্লকে রয়েছেন। এমনকি বিধানসভা অধিবেশনের শুরুতেও দেখতে পাওয়া গিয়েছে বিরোধী দলনেতা যে বেঞ্চে বসেছেন সেই বেঞ্চে চিফ হুইপের পাশে তিনিও জায়গা নিয়ে বসেছিলেন।
ফলে এই সম্ভাবনা আরো জোরালো হচ্ছে। তাহলে কি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিমি দায়িত্ব নিচ্ছেন? ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।